সঙ্গে রয়েছে আমি রঙ্কি এবং আমার সঙ্গে অবশ্যই রয়েছে আমাদের স্পোর্টস রিপোর্টার মৌতান ঘোষাল। এবং আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আমরা রোজ দিনই আইএসএল এর বিভিন্ন রকম আপডেট নিয়েই আপনাদের সাথে কথা বলি এবং আইএসএল এর আপডেট নিয়েই আজকে কথা বলবো। যেহেতু ইস্ট বেঙ্গলের একটা সমস্যা চলছে, তো সেই নিয়েই আজকাল একটু বেশি আলোচনা হচ্ছে। আজকেও আমরা ইস্ট বেঙ্গলের যে নাম নথিভুক্ত হয়েছে সে নিয়েই আলোচনা করব। ইস্ট বেঙ্গলের আইএফএ তে নাম নথিভুক্ত হয়ে গিয়েছে ইতিমধ্যেই, সেই নামেই কি ইস্ট বেঙ্গল আইএসএল খেলবে, এই সংক্রান্ত যাবতীয় তথ্য আপনাদের দেবো। মৌতান, কি বলবে, ঠিক এই নামে কি আইএসএল খেলছে ইস্ট বেঙ্গল? এক্স্যাক্টলি, এই প্রশ্নটা না খুব উঠছিল, কারণ এই বারবারই এই কথাটা আসছিল যেহেতু এসসি ইস্ট বেঙ্গল এই নামটা এলো। বাট মানে ইনফ্যাক্ট আমরা এই কথাটা গতকালও বলেছিলাম বা আগেও বলেছিলাম যে যিনি হরিমোহন বাঙুর, এইচ.এম. বাঙুর কিন্তু বিভিন্ন ইন্টারভিউতে এই কথাটা বারবারই বলেছিলেন যে ইস্ট বেঙ্গল ক্লাব তার নিজের নামে এবার খেলবে ডেফিনেটলি, এটা মানে উনি বারবারই ক্লিয়ার করেছিলেন। বাট তার সত্ত্বেও যখন আইএফএ তে টিমটা রেজিস্টার এনটিটিটা রেজিস্টার হলো শ্রী সিমেন্ট ইস্ট বেঙ্গল ফাউন্ডেশন নামে, তখন ন্যাচারালি একটা প্রশ্ন উঠছিল যে শ্রী সিমেন্টস ইস্ট বেঙ্গল নামেই কি তাহলে ইস্ট বেঙ্গল এবছর আইএফএ টুর্নামেন্ট বা আইএসএল এগুলো খেলবে, এই প্রশ্নটা বারবার উঠছিল। বাট অ্যাকচুয়ালি আমি এটা খুব ক্লিয়ার করলাম আর কি আইএফএ কর্তাদের সাথে কথা বলে, বিষয়টা সেরকম নয়। অ্যাকচুয়ালি এই যে কোম্পানিটা ফর্ম করেছে সেই কোম্পানি নামে ওখানে রেজিস্ট্রেশন ডেফিনেটলি হয়েছে, কিন্তু টিম হিসেবে যখন ইস্ট বেঙ্গল ক্লাব খেলবে তখন কিন্তু তারা যদি চায় তারা ইস্ট বেঙ্গল এফসি নামেও খেলতে পারে, তাতে কোনো সমস্যা নেই। এর বহু উদাহরণ এর আগে আছে আর কি, যখন এটিকে নিজস্ব এন্টিটি নিয়েছিল অর্থাৎ মার্জারের আগে মোহনবাগানের সঙ্গে, তখন কিন্তু এটিকের টিমের মধ্যে এটিকে শুধু ছিল না, মানে এটিকের সঙ্গে গেমস অ্যান্ড স্পোর্টস এই ব্যাপারটা যুক্ত ছিল ওখানে। কিন্তু তার সত্ত্বেও টিমটা যখন যদিও প্রিমিয়ার লিগ খেলেনি, যে সমস্ত জুনিয়র লিগগুলো বা যে নিচের দিকে যে ডিভিশনের খেলাগুলো খেলতো সেখানে কিন্তু তারা এটিকে নাম নিয়েই খেলতো। এবং আরো এরকম উদাহরণ রয়েছে, এটিকের উদাহরণটা এই জন্য দিলাম কারণ সদ্য ঘটনাটা ঘটেছে, নামটা পরিবর্তন হয়েছে সেই কারণে, বা অ্যাকচুয়ালি এটিকে নিজেকে উইথড্র করে নিয়েছে সেই কারণে। তো এই কারণেই কিন্তু শ্রী সিমেন্টস ইস্ট বেঙ্গল ফাউন্ডেশন নামে আইএফএ তে নথিভুক্ত হয়েছে। বাট তার মানে কিন্তু এই নয় যে যে টিমটা পার্টিসিপেট করবে সেই টিমটার নাম শ্রী সিমেন্টস ইস্ট বেঙ্গল বা এসসি ইস্ট বেঙ্গল হতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। টিমটার নাম ক্লাব যা চাইবে বা এই এন্টিটি যা চাইবে সেই অনুযায়ী হবে। এটা মোটামুটি এটা মানে আইএফএ থেকে একদম ক্লিয়ার করে বলে দেওয়া হয়েছে। এইবার দল কি নামে খেলবে না খেলবে সেটা নিশ্চয়ই পরবর্তীকালে বোর্ড ডিসিশন নেবে, এবং অবশ্যই আশা রাখবো যেহেতু ইনভেস্টার অন্যতম ইনভেস্টার নিজে মুখেই কথাটা বলেছেন যে ক্লাবের নাম পরিবর্তনের কথা তারা ভাবছেন না, সেক্ষেত্রে আমার ধারণা ইস্ট বেঙ্গল এফসি নামটাও কিন্তু থাকতেই পারে। এবং অবশ্যই আইএসএল যেহেতু এএফসি স্বীকৃত, সেক্ষেত্রেও আবার ওখানে একটা নতুন করে নথিভুক্তকরণ হয়। ইনফ্যাক্ট সেই কাজটা তো হয়েই গেছে, তার সেই কারণেই ওয়েলকামটা জানানো হয়েছিল। এবং সেখানেও ব্যাপারটা একই রকম যে টিম হিসাবে কিন্তু নামটা যে নতুন এন্টিটি এসে তারা পুনরায় বিবেচনা করতে পারে, মানে নতুন করে বেছে নিতেই পারে। মানে যে নামে রেজিস্টার্ড হয়েছে সেই নামে, মানে কোম্পানি রেজিস্ট্রেশনের নামে দলে খেলতে হবে এরকম কোনো ব্যাপার নেই। কাজেই ইস্ট বেঙ্গলের নামটা এখনই এসসি ইস্ট বেঙ্গল হচ্ছে এটা বলে দেওয়া কিন্তু সঠিক নয়। মানে এই জায়গাটা কোথাও তো কনফ্লিক্ট আমারও লাগছিল, বা বারবারই প্রশ্নটা উঠছিল, অনেকেই বলেছিলেন যে এসসি ইস্ট বেঙ্গল নামটা আসবে, ইস্ট বেঙ্গল এফসি আসবে না। তো যে কারণে আরো ভালো করে আমি ব্যাপারটা ক্ল্যারিফাই করলাম, এবং যেহেতু ইনভেস্টার মানে যে ইনভেস্টারের পক্ষ থেকে যে কথা বলা হয়েছিল সেটার সঙ্গে যেহেতু এই রেজিস্ট্রেশনের নামটা আলাদা হচ্ছিল, সেই জন্য আরো বেশি করে ক্ল্যারিফাই করলাম বিষয়টা। তাতে কিন্তু যেটা জানলাম যে দলের নামটা এবং এই রেজিস্ট্রেশন হয়েছে যে নামে সেটা একই হবে এরকম কোনো মানে নেই। তো সেক্ষেত্রে সমর্থকরা একটু নিশ্চিন্ত হতেই পারেন যে তাদের ক্লাব হয়তো ইস্ট বেঙ্গল এফসি নামেই খেলবে, এবং সেটার সম্ভাবনাই এখনো পর্যন্ত সব থেকে বেশিই বলবো। আচ্ছা মৌতান, এখনো পর্যন্ত আমরা ইস্ট বেঙ্গলের কোনো রকম কোনো অ্যানাউন্সমেন্ট পাইনি, তো সেক্ষেত্রে সমস্যা কি মিটেছে বা কবে মেটার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে? সমস্যা মিটে গেছে তো অবশ্যই বলতে পারি না, বাট মিটে যাবে এটুকু বলা যায়, কারণ যেহেতু মানে অনেকটা কাজ এগিয়ে গেছে, 95% কাজ হয়ে গেছে, সেখান থেকে তো পিছিয়ে আসার কোনো ব্যাপার থাকে না। বাট হ্যাঁ, যেহেতু ইজিএম এ ব্যাপারটা 3টে পয়েন্ট নিয়ে সমস্যা হয়েছে, পাস হয়নি, সেক্ষেত্রে এটা পাস হওয়া বা অন্য কোনো ভাবে, যেটা আমরা এর আগেও বলেছিলাম যে কি আর কি পদ্ধতি হতে পারে
ইজিএম ছাড়া এই সমস্যা মেটানোর, সেরকমই কোনো একটা পদ্ধতির মাধ্যমে এই সমস্যাটার সমাধান ডেফিনেটলি হবে। বাট হ্যাঁ, এখনো অবধি হয়নি, কারণ শ্রী সিমেন্টসের যে প্রতিনিধিরা রয়েছেন তাদের বক্তব্য এখনো পর্যন্ত কোনো রকম নথি বা কোনো রকম লিখিত বয়ান বা নতুন কোনো ডেভেলপমেন্ট, আমরা যেটাকে বলি নতুন কোনো ইনফরমেশন ক্লাবের পক্ষ থেকে তাদের কাছে যায়নি। মানে ইজিএম এর পরের দিন যে পেপার গিয়েছিল তারপর নতুন কোনো ডেভেলপমেন্ট এখনো অবধি আসেনি, বা তাদেরকে এখনো অবধি ক্লাবের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। বাট আই থিঙ্ক ক্লাবের পক্ষ থেকে ইনভেস্টরদের এখনো কিছু জানানো হোক বা না হোক, আই গেস এটা নিয়ে ডেফিনেটলি ক্লাব ভাবছে এবং কাজ শুরু করে দিয়েছে। কারণ আমরা জানি যে সময় একটা বড় ফ্যাক্টর, যদিও সময় আছে, একদম সময় নেই এটা ভাবারও কোনো কারণ নেই। আর দেখুন, এই ধরনের বক্তব্য বা এই ধরনের টানা পড়েন কিন্তু যে কোনো ডিলের ক্ষেত্রে চলে। এবার যেহেতু ইস্ট বেঙ্গল ক্লাবের বিষয়বস্তুটার সঙ্গে সমর্থকরা, সদস্যরা, একটা হিউজ পরিমাণ সমর্থক সদস্য জড়িয়ে রয়েছেন, যেহেতু মিডিয়ার ইন্টারেস্টটা অনেক বেশি, সেই কারণে আমরা প্রতিটা মুহূর্তের যেহেতু খবর নেওয়ার চেষ্টা করছি বা জানানোর চেষ্টা করছি, সেই কারণে ছোট ছোট ব্যাপারগুলো সামনে আসছে। কাজে এই প্রবলেমটা সর্ট আউট ডেফিনেটলি হয়ে যাবে, কারণ ইনভেস্টাররা খুব ক্লিন তাদের জায়গায়। তাদের বক্তব্য হচ্ছে যে আমরা ইনভেস্ট করব ক্লাবে, তার জন্য আমরা কিছু শর্ত দিয়েছি, সেই শর্তটা ক্লাব মেনে নিয়েছে বলেই আমরা ইনভেস্টমেন্টের দিকে এগিয়েছি। এখন হঠাৎ করে যদি সেই শর্তটা নিয়ে কোনো প্রবলেম হয়, সেটা নিশ্চয়ই ক্লাব সর্ট আউট করে দেবে, কারণ ক্লাব সর্ট আউট করে আসবে, কারণ অলরেডি তারা একটা যেহেতু চুক্তি সাইন করেছে, তো সেই জায়গা থেকে সলভ হয়ে যাবে এটাই এক্সপেক্ট করা যায়। বাট হ্যাঁ, সলভ যতক্ষণ না হচ্ছে, অ্যানাউন্সমেন্ট গুলো আসছে না বা অ্যানাউন্সমেন্ট গুলো আটকে রয়েছে, সেটা যেমন সদস্য সমর্থকদের কাছে একটা অ্যাংজাইটির ব্যাপার, বা অ্যাংজাইটিটা আমি বলবো না রাখাই ভালো, তার থেকে বেটার বলা যে একটু অধৈর্য হয়ে পড়ার ব্যাপার। তো সেই জায়গা থেকে আমাদেরও সেরকম। বাট হ্যাঁ, এখনই এই কারণে অ্যানাউন্সমেন্টটা আসছে না, এটা আসবে যখন এই মানে খাতায় কলমে প্রবলেমটা সলভ হয়ে যাবে বলা ভালো। কারণ ডেফিনেটলি সলভ হওয়ার প্রসিডিওর চলছে, লিগাল ম্যাটার্স অনেকটা টাইম লাগে, অনেক সূক্ষ্ম ব্যাপার থাকে, অনেক ছোট ছোট বিষয় থাকে যেগুলোতে উভয় পক্ষের লয়াররা কনসেন্ট্রেট করেন এবং সেই পয়েন্টগুলো নিয়ে বারবার আলোচনা হয়। এটা সেরকমই একটা কাটাছেঁড়া, ইটস নট লাইক যে খুব নেগেটিভ একটা কিছু হয়ে গেছে। মানে আমি দেখছিলাম, মানে সবারই মনে হচ্ছে যে খুব নেগেটিভ কিছু একটা খবর, এটা খুব নেগেটিভ কোনো বিষয় নয়, কিন্তু এই ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা থেকে বেরিয়ে আসতে হবে ক্লাবকে, এবং সেটা বেরিয়ে আসার পদ্ধতিটাও ক্লাবের মধ্যেই আছে, ক্লাবের কর্মকর্তাদের হাতেই রয়েছে। কাজেই এটা খুব হিউজ কোনো নেগেটিভ ইস্যু বা নেগেটিভ বিষয়বস্তু নয়, এটা একটা তৈরি হওয়া সমস্যা যেটা ক্লাবের পক্ষ থেকে ক্লাবকে মিটিয়ে নিতে হবে, দ্যাটস ইট, এর বেশি কিছু না। আমরা এই মুহূর্তে দর্শকদের কমেন্টে চলে যাব। ইতিমধ্যেই প্রচুর কমেন্ট জমা পড়েছে, আপনাদের প্রশ্ন রয়েছে আমি জানি। পার্থ দাস তিনি জানতে চেয়েছেন, সোমবার কি কোচের নাম ঘোষণা হবে? ময়না কি কোচ হচ্ছে ইস্ট বেঙ্গলের? সরি, দ্বিতীয় প্রশ্নটা বুঝলাম না। সোমবার কোচের ঘোষণা হবেই এই কথাটা এখন বলতে পারছি না, যেহেতু এখনো পর্যন্ত ইনভেস্টাররা যে কথাটা বললেন যে এখনো ইস্টবেঙ্গল কর্তাদের থেকে যেহেতু ইনভেস্টাররা এখনো সেরকম কোনো ফিডব্যাকের কথা আমাদের জানাননি, সেক্ষেত্রে এই জায়গায় দাঁড়িয়ে কোচের নাম অ্যানাউন্স হচ্ছে বলে দেওয়াটা বাড়াবাড়ি হবে, কাজে মনে হয় না। বাট যদি ইন বিটুইন এখনো 48 ঘন্টা সময় রয়েছে, তার মধ্যে যদি প্রবলেম সর্ট আউট হয়ে যায়, তাহলে সোমবার দিন কোচের অ্যানাউন্সমেন্ট আসতেও পারে, কারণ মোটামুটি তৈরি ছিলেন কিন্তু ইনভেস্টাররা অ্যানাউন্স করার। ইন দ্য মিন টাইম কিন্তু কোচের যে সিভি জমা পড়ার তালিকায় কিন্তু আরো বেশ কিছু নাম, ইনফ্যাক্ট আরো দু একটা নাম যুক্ত হয়েছে, যার মধ্যে বেশ কিছু আকর্ষণীয় নামের জায়গাও রয়েছে। তো সেই জায়গা থেকে হ্যাঁ আসতে পারে, বাট এখনো অবধি আসবে এটা বলতে পারবো না, কারণ প্রবলেমের জায়গাটা এখনো রয়েছে, এখনো সলভ হয়নি পুরোপুরি, সেই কারণে এই জায়গাটা সমস্যা। আর উনি বোধহয় আরেকটা কোনো নাম বললেন, সেই নাম সরি ময়না, আমি এই নামটা বুঝতে পারছি না। আপনি যদি মলিনার নাম বলে থাকেন, আমি এই নামটা শুনিনি, বাট হ্যাঁ হয়তো মলিনাই লিখতে গিয়েছিলেন। না, মলিনার নামটা কিন্তু আমার কাছে এখনো অবধি আসেনি, বরং অন্য নামগুলি অনেক বেশি করে শুনেছিলাম। কারণ মলিনার ক্ষেত্রে একটা প্রবলেম ছিল, মলিনা কিন্তু খুব ভালো ইংলিশ স্পিকিং কোচ নন, সেক্ষেত্রে এই নামটা কেন আসছে আমি জানি না। বাট চয়েসের ক্ষেত্রে যে যে ক্রাইটেরিয়াগুলো ছিল, সেখানে একটু মানে এই জায়গাটা আটকে যাচ্ছে না কি উনি, বরং আকর্ষণীয় একটা নাম পেলাম যেটা কোচের সিভি হিসেবে জমা পড়েছে, সেটা হচ্ছে লুইস গার্সিয়ার নাম। অর্থাৎ প্রথমবার এটিকেতে খেলা, এটিকে চ্যাম্পিয়ন করতে অন্যতম ভূমিকা নেওয়া ফুটবলার, স্প্যানিশ ফুটবলার লুইস গার্সিয়ার সিভিটা জমা পড়েছে কোচের, ইস্টবেঙ্গল কোচের
জন্য মানে অ্যাপ্লিকেশনটা জমা পড়েছে। এখন সেটা গ্রান্টেড হবে কি না হবে সেটা তো ইনভেস্টাররা ডিসাইড করবেন, বোর্ড ডিসাইড করবে। বাট আকর্ষণীয় পরিচিত নাম একটা, যে মানে কলকাতা ফুটবলের সঙ্গে যার মানে অলরেডি পরিচয় রয়েছে, সেরকম একটা নাম পেলাম কোচের সিভি হিসাবে। এবং হ্যাঁ, এই সিভিটা যে জমা পড়েছে সেটাও স্বীকারও করা হয়েছে আর কি। তো এই নামটা একটা নতুন পেলাম। তো জানি না মানে তিনি কাউন্ট হবেন কিনা বা তালিকায় থাকবেন কিনা, বা যদিও এতদিনে অ্যানাউন্সমেন্টটা এসেই যাওয়ার কথা ছিল কোচের, সেক্ষেত্রে তো এই নামটার কথা আসতো না। বাট নামটা আকর্ষণীয় লাগলো, সেই জন্য শেয়ার করলাম। লুইস গার্সিয়ার নাম কিন্তু ইস্টবেঙ্গল কোচ হওয়ার জন্য পদপ্রার্থী হিসাবে সিভি জমা পড়েছে। এটা আচ্ছা, জুয়ান মিরা কি সপ্তম বিদেশি হচ্ছে? সম্ভাবনা আছে, কারণ গত বছর ইস্টবেঙ্গলের যে বিদেশিরা খেলেছিলেন তার মধ্যে কিন্তু জুয়ান মেরার পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল বলা যায় বাকিদের তুলনায়। তো সেই জায়গা থেকে, এবং জুয়ান মেরার সঙ্গে যেহেতু ওই লাইবিলিটিসের ব্যাপারটা রয়েছে, চুক্তিটা রয়েছে, সেক্ষেত্রে জুয়ান মেরাকে ক্লাব রাখতে আমার ধারণা ইনভেস্টারদের খুব একটা আপত্তি হওয়ার কথা না। কারণ কোলাডোকে নিয়ে যে স্ট্রং অপোজটা রয়েছে সেটা কিন্তু জুয়ান মেরার ক্ষেত্রে নেই। তো সেক্ষেত্রে জুয়ান মেরা হয়তো এবছর ইস্টবেঙ্গল ক্লাবে থাকবেন, এখনো অবধি সেরকম একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু যেহেতু বিদেশি বাছাইয়ের কাজ বা বিদেশির অ্যানাউন্সমেন্টটা এখনো আসেনি, সেক্ষেত্রে বলা এখনই মানে কনফার্ম করা যায় না আমরা নিই। তবে জুয়ান মেরা তালিকায় ছিল এবং জুয়ান মেরাকে নিতে ইনভেস্টাররা খুব বেশি আপত্তি করছিলেন না, প্রাথমিক স্তরে এটুকুই জেনেছিলাম। তো সেক্ষেত্রে জুয়ান মেরার ক্লাবের সাথে থাকা উচিত বা থাকার কথা। বাট অলওয়েজ বেটার চয়েস এলে তখন তো একটা ডিসিশনের ব্যাপার থাকে, সেটা দেখা যাক কর্মকর্তারা এবং মানে বোর্ড কর্তারা, বেসিক্যালি যে নতুন বোর্ড তৈরি হবে সেই কর্তারা কি ডিসিশন নেন তার উপর ডিপেন্ড করবে যে জুয়ান মেরা থাকবেন কি থাকবেন না। আচ্ছা মোহন মোহনবাগানের কি আপডেট রয়েছে? মোহনবাগান তো ইতিমধ্যেই চলে গিয়েছে গোয়াতে এবং তারা কোয়ারেন্টিনে রয়েছে, তো সেক্ষেত্রে তাদের আপডেট রয়েছে বলতে দেখো, মোহনবাগান এখন অ্যামালগামেশনের টাইম। যেটা জানা যাচ্ছে যে অলরেডি কোয়ারেন্টাইন চললেও প্রত্যেকের টাইম ধরে প্র্যাকটিস করছেন নিজের নিজের রুমে ফার্স্ট অফ অল। কিন্তু সেটার উপর নজর রাখছেন কোচ অ্যান্টোনিও লোপেজ হাভাস ফ্রম স্পেন। এবং ইনফ্যাক্ট স্পেন থেকে কিন্তু অলরেডি ফুটবলার কোচেরা আসা শুরু হয়ে যাবে এই সপ্তাহ থেকেই। সব ঠিকঠাক থাকলে তিনি কিন্তু 4 অক্টোবর অর্থাৎ আগামীকাল কোনো একটা সময় গোয়ায় ঢুকে যাচ্ছেন, কোয়ারেন্টাইনে বায়োবাবলে ঢুকে যাবেন, এইটুকু খবর পাওয়া গেছে। এবং স্পেন অ্যাম্বাসি কিন্তু অলরেডি সবার ভিসা এক এক করে অ্যালট করতে শুরু করে দিয়েছে। তো সেক্ষেত্রে হাবাসকে আর বেশি দিন দূর থেকে অনুশীলনের দিকে নজর রাখতে হবে না। ইনফ্যাক্ট এরকমও শোনা যাচ্ছে যে ডায়েট চার্টও পুরো তৈরি করে দিয়েছেন, কিভাবে কি চলবে প্রত্যেকটা প্লেয়ারের আলাদা আলাদা করে সমস্ত কিছু সেট করে দিয়েছেন। এখনকার টেকনোলজির যুগে এটা খুব একটা বলা যেতে পারে যে টেকনোলজির আশীর্বাদ, দূর থেকেও এটা করা যেতে পারে। তো সেই নজরদারিতে ফুটবলাররা রয়েছেন এবং সেভাবেই প্র্যাকটিস চলছে। তিনি হয়তো 4 অক্টোবরের মধ্যে ঢুকে যাবেন। আর রয় কৃষ্ণা অলরেডি নিউজিল্যান্ডে আছেন, যে কোনো দিন আসতে পারেন। স্প্যানিশ ফুটবলাররা হয়তো রয় কৃষ্ণার আগেই চলে আসবেন গোয়ায় মনে হচ্ছে, যেরকম যা শুনলাম। এবং এই ভিসা সংক্রান্ত ব্যাপারে কিন্তু ক্লাব কর্তারা মানে মোহনবাগান ক্লাব কর্তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। মানে তারা মানে এই যে দৌড়ঝাঁপের ব্যাপারটা থাকে সেটা কিন্তু ক্লাবের পক্ষ থেকে অনেক বেশি করা হয়েছে, এটাও শুনলাম। মানে ক্লাবের পক্ষ থেকেই এটা জানা গেছে যে ক্লাব কর্তারাই মোটামুটি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট দেখে করেছেন, ব্যবস্থাপনার দিকে মানে ব্যবস্থাপনার যাতে ঠিকঠাক থাকে সেটা দেখেছেন। এবং স্প্যানিশ অ্যাম্বাসি মাঝখানে বন্ধ ছিল বেশ কিছুদিন, বাট এখন প্রচুর সেই সমস্যাটা মিটেছে এবং হয়তো স্পেনের ফুটবলাররা আগেই ঢুকে যাবেন যেরকম যা শোনা যাচ্ছে, কারণ ভিসা অ্যালটমেন্ট অলরেডি হতে শুরু করেছে। যার একটা বড় প্রমাণ তিনি, কারণ তিনি রবিবারের মধ্যে হয়তো ঢুকে যাবেন গোয়ায় সব ঠিকঠাক থাকলে, কারণ তিনি অলরেডি রওনা হয়ে গেছেন নিজের মানে যেখানে ছিলেন সে নিজের বলতে গেলে সুখবর আছে মোহনবাগানে এই মুহূর্তে তাই। কারণ নতুন কোনো জার্সি আর ইয়ে ছাড়া কোনো তো খবর তেমন কিছু নতুন করে আসার নেই, প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান বলো বেঙ্গালুরু অবশ্য তাদের মানে কর্ণাটকেই তারা থাকছে, তারা প্রি সিজন করবে 3 সপ্তাহ, তারপর তারা গোয়া যাবেন। ইনফ্যাক্ট বেঙ্গালুরুর কোচ কর্ণাটকের দলের সাথে যোগ দেবেন না গোয়ায় সেটা এখনো ডিসিশন হয়নি। বাট যেহেতু স্প্যানিশ এম্বাসি অলরেডি তোমার ভিসা দিতে শুরু করেছে, তো আই থিঙ্ক গোয়াতেই যাবেন। কারণ তুমি যেখান থেকে যেখানেই যাও তোমার আর একটা 14 দিন 12 দিনের ব্যাপার থেকে যাচ্ছে। আই গেস
গোয়াতেই ডাইরেক্ট তিনি জয়েন করবেন হয়তো তারপরে টিম যাওয়ার পর। তো সেক্ষেত্রে বেঙ্গালুরু যেতে যেতে হয়তো অক্টোবরের 3rd উইক মানে 21-22 তারিখ হয়ে যাবে গোয়া পৌঁছতে। বাট মোহনবাগানের একটা পার্সেন্টেজ অফ ফুটবলার্স পৌঁছে গেছেন, বাকিরা জয়েন করছেন এবং বিদেশি জয়েনিংটাও স্টার্ট হয়ে যাবে যদি তিনি আগামীকাল পৌঁছে যান গোয়াতে। তো মোটামুটি এই আপডেট মোহনবাগানের, কারণ টিমটা এন্টারলি গোয়ায় যেটুকু পাওয়া সম্ভব। আচ্ছা, রানা বিশ্বাস প্রশ্ন করেছেন ইনস্টাগ্রামে লুইস গার্সিয়া ইস্ট বেঙ্গলকে ফলো করা শুরু করেছে, এটা কিসের ইঙ্গিত? আমরা শুরুতেই যে কারণে বললাম যে লুইস গার্সিয়া সিভিটা হিসেবে সিভি জমা দিয়েছেন। সৌমেন মজুমদার, প্লেয়ারদের সাইনিং মোটামুটি কবে থেকে অ্যানাউন্সমেন্ট হবে বলে মনে হয় ইস্ট বেঙ্গলের? আইএসএল এর কভার পেজে ইস্ট বেঙ্গলের নাম অ্যাড হতে পারে? আর অ্যাড তো ডেফিনেটলি হবে, বাট ওই ছোটখাটো প্রসিডিওর গুলো যেহেতু ওই একটা জায়গায় একটু আটকে গেছে, আই গেস সমস্যাটা সমাধান হয়ে যাবে খুব তাড়াতাড়ি। বা যতক্ষণ না হচ্ছে বাকি জিনিসগুলো আটকে থাকছে। আমার যেটা ধারণা যেদিকে বিষয়বস্তু যাচ্ছে তাতে কোচ অ্যানাউন্সমেন্টের পর এক এক করে ফুটবলারদের নাম আমার মনে হয় না ঘোষণা করার ব্যাপার থাকবে। সেক্ষেত্রে হয়তো হয় এক ঝাঁক করে 5-6 জন করে 2 কি 3টে ক্ষেপে ইস্ট বেঙ্গল ক্লাব ফুটবলারদের নাম অ্যানাউন্সমেন্ট করে দেবে, অথবা ওভারঅল একটা টিম হিসাবেও নাম অ্যানাউন্সমেন্ট হতে পারে। একটা সময় কিন্তু আমরা ইস্ট বেঙ্গল ক্লাবে অতীতে দেখেছি যে এট এ টাইম পুরো টিম তৈরি করে ইস্ট বেঙ্গল ক্লাব টিম অ্যানাউন্স করেছে, মোহনবাগানও করেছে বা মোহামেডানও করেছে, বারবারই এটা দেখা যায়। তো এই মুহূর্তে যে জায়গাটা রয়েছে তাতে নেক্সট উইকটা ইম্পর্টেন্ট, বাট একটু স্থবিরতা, একটু স্লো ডাউন হয়ে গেছে কাজটা, বিকজ ওই 3টে পয়েন্ট নিয়ে ইজিএমটায় সমস্যা হওয়ার জন্য। এই সমস্যাটা যখনই মিটে যাবে, ক্লাব কর্তারা যখনই মুভ করবেন এবং বা নিশ্চয়ই তারা তাদের মতো করে গোছাচ্ছেন কাগজপত্র, যেই ফ্রেশ কাগজপত্র জমা পড়ে যাবে বা বন্ড জমা পড়ে যাবে, বা যদি অন্য কোনো, আমি জানি না, আর আমি অ্যাকচুয়ালি বন্ড আর ইজিএম এই দুটো পথই জানি আর কি, যে ইনভেস্টরদের কি ইস্ট বেঙ্গল অফিশিয়ালরা যে বন্ড পেপারটা দিতে চেয়েছিল সেটা কি দিয়ে দিয়েছে? ইস্ট বেঙ্গল ক্লাব বন্ড পেপার জমা দিতে চেয়েছে, এটা ফ্যাক্ট, কিন্তু আমি যতক্ষণ অবধি কথা বললাম আজ বিকেল পর্যন্ত কিন্তু ইনভেস্টরদের কাছে এরকম কোনো পেপার জমা পড়েনি, বিকেল পর্যন্ত জমা পড়েনি, এখনো সময় আছে জানি না, বাট বিকেল পর্যন্ত সন্ধ্যে 6টা 5:30 6টা পর্যন্ত কোনো বন্ড পেপার এখনো অবধি শ্রী সিমেন্টস গ্রুপের কাছে গেছে বলে তারা মানে তাদের কোনো প্রাপ্তি স্বীকার তাদের পক্ষ থেকে নেই, তারা অন্তত বলছেন এখন এসে পৌঁছায়নি। দেখা যাক, হয়তো আজকেও সময় আছে, আজকালের মধ্যে হয়তো জমা পড়ে যাবে, এবং যে মুহূর্তে এই বন্ড পেপারটা জমা পড়ে যাবে তখনই কিন্তু আবার যে ব্যাপারগুলো আটকাছে তার সঙ্গে সঙ্গে সলভ হয়ে কাজগুলো শুরু হয়ে যাবে, অ্যানাউন্সমেন্টগুলো আসতে শুরু করবে। কারণ আমরা জানি যে ভাবনা চিন্তা করা ছিল, অলরেডি সবার সাথে ফাইনাল কথাবার্তা বলা আছে, শুধু সাইনিং গুলো প্লেয়ারদের সাথে শুধু ওই খাতায় কলমে সইটা বাকি সবই হয়ে রয়েছে। তো আই থিঙ্ক আমার মনে হয় না খুব একটা সময় লাগবে, বাট হ্যাঁ এখনো অবধি বন্ড পেপারটা হাতে এসছে এই স্বীকারোক্তিটা কিন্তু ইনভেস্টাররা দেননি, বা হয়তো এখনো তাদের কাছে পৌঁছয়নি, একটা তো সময় লাগে সবকিছুতেই, দেখা যাক কি হয়। ওদের আইএসএল এর যে যারা বাকি দলগুলো রয়েছে যারা খেলবে আইএসএল, তাদের যদি কোনো খবর থাকে বা আপডেট থাকে? দেখো, আপডেট বলতে প্রত্যেকেই বেঙ্গালুরুর কথা তো অলরেডি বললাম যে অলরেডি তারা প্র্যাকটিস শুরু করেছে, নওসাদ মুসা তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ, তার আন্ডারে কর্ণাটকে রয়েছে, বাল্লেরিতে প্র্যাকটিস করছে বেঙ্গালুরু এফসি। সেখানে বিদেশি ফুটবলাররা অবশ্য এখনো জয়েন করেনি, মেনলি স্বদেশি যে ব্রিগেড তারাই প্র্যাকটিস করছেন। কোচ অবশ্য ঠিক যেভাবে হাওয়াস এটিকের উপর নজর রাখছেন এবং যোগাযোগ রাখছেন টিমমেটদের সঙ্গে, ফুটবলারদের সঙ্গে, ঠিক সেইভাবেই কিন্তু নওসাদ মুসা এবং প্লেয়ারদের সঙ্গে যোগাযোগ রাখছেন বেঙ্গালুরুর বিদেশি স্প্যানিশ কোচ, সেটাও জানা। এখন ওই 22 তারিখে টিমটা যাবে। এসসি গোয়া আজকে অফিসিয়ালি ঈশান পণ্ডিতার অ্যানাউন্সমেন্টটা করলো। আমরা অবশ্য গতকাল বলেছিলাম যে এসসি গোয়ায় অলরেডি ঈশান পণ্ডিতার সাইনিং হয়ে গেছে, সেই অ্যানাউন্সমেন্টটা এসেছে। এবার আস্তে আস্তে দলগুলো গোয়ায় যেতে শুরু করবে, এবং অনেকগুলো অ্যানাউন্সমেন্ট কিন্তু আসেনি মুম্বাই সিটিএফসির তরফ থেকেও, তারাও কিন্তু খুব অ্যাট এ টাইম অ্যানাউন্সমেন্ট গুলো আনবে বা অ্যাট এ টাইম করবে বলেই মনে হয়, যেহেতু যা হয় ওখানে অত তো ক্রেজ ব্যাপারটা নেই ফুটবলের, কলকাতা ফুটবল মক্কা, সেখানে আমরা যতটা কনসার্ন ইস্ট বেঙ্গল মোহনবাগান নিয়ে বা যতটা সমর্থকরা কনসার্ন সেটা ওখানে পাওয়া যায় না। তো মুম্বাই সিটিএফসিরও আরো কিছু ইনফরমেশন ডেফিনেটলি আস্তে আস্তে আসবে, বাট সাইনিং অলমোস্ট সবার শেষের দিকে,
এই আপাতত এই আপডেট, কারণ সবাই এবার প্রস্তুতি নিচ্ছে যাওয়ার গোয়ায়, এবং কোয়ারেন্টাইনটা ভালোই ভালোই কাটিয়ে প্রত্যেকটা কোভিড টেস্ট পাস করে যাতে প্রতিটা ফুটবলার মাঠ অব্দি পৌঁছে যেতে পারে, এটাই এখন সবার ভাবনা চিন্তা। কারণ অবভিয়াসলি এই বছর এই সিচুয়েশনের জন্য প্রত্যেকের একটা অ্যাংজাইটি রয়েছে যে ভালোই টুর্নামেন্টটা শেষ করো, এটা সবাই চাইছেন। অ্যান্ড তার থেকেও একটা বড় ব্যাপার যে আইএসএল এর সূচিটা এখনো যেহেতু আসেনি, সেটাও একটা বিষয়। এই বিষয়গুলো আস্তে আস্তে আসবে, আই গেস আর নেক্সট উইক বা তার পরের সপ্তাহের মধ্যে আইএসএল এর সূচিও এসে যাবে। আমাদের সময় একেবারেই শেষ হয়ে এসেছে, কিন্তু তার আগে আমি আরো দুটো কমেন্ট নিয়ে নেবো। যেখানে সৌরভ মিত্র তিনি জানতে চেয়েছেন, ইস্ট বেঙ্গল ক্লাবটা কি অন্য কেউ কিনতে পারে নাকি এর ওপর কোনো নিষেধাজ্ঞা আছে? না না, কিনতে পারবে কেন? কিনতে পারার তো কোনো ব্যাপার নেই, মানে অলরেডি তো চুক্তিটা সাইন হয়ে গেছে। একটা ছোট প্রবলেম ক্রিয়েট হয়েছে এখন, পরবর্তীকালে কি অলরেডি কিন্তু এই ব্যাপারটা হয়ে রয়েছে, কাগজপত্র কিন্তু রেডি হয়ে গেছিল। একটা শর্ত ছিল যেখানে আগাম সাইন করা আছে, সেই শর্তটা এখন মিলছে না, সেই শর্তটা মেলাতে হবে। কাজেই কেনা বেচার প্রশ্ন আসছে না, এটা কিন্তু কেনা নয়, এটা ইনভেস্ট করা। কিনে নেওয়ার অর্থ আলাদা, ইনভেস্টমেন্টের একটা টাইমিং থাকে, যে এত বছর থেকে এত বছরের একটা বিষয়বস্তু থাকে। কিনে নেওয়া মানে কিন্তু আলাদা, মানে অনেকেই হয়তো ইনফ্যাক্ট কোথাও একটা আমি ইন্টারভিউটাও দেখছিলাম যে এইচ.এম. বাংলো ওই কেনার শব্দটা ব্যবহার করেছেন, বাট আমার মনে হয় না উনি খুব সচেতন ভাবে ব্যবহার করেছেন। বিষয়টা কিন্তু কেনা না, বিষয়টা ইনভেস্ট করা। আমি এত বছর ইনভেস্ট করব, সেই অনুযায়ী আমার শর্তে ক্লাবটা চলবে। সোজা মানে মোদ্দা কথা হচ্ছে এটা, যে আমি ইনভেস্ট করছি, আমি এইভাবে ক্লাবটা চালাতে চাই। যে ইনভেস্ট করবে সে তার মতো করেই ক্লাবটা চালাতে চাইবে। এটা খুব খুব সিম্পল একটা ইস্যু, নো ডাউট অফ ইট। কিন্তু সেই পয়েন্টটা কোথাও একটা গিয়ে মিলছে না। কাজে অন্য কেউ নিতে পারবে কি পারবে না, প্রসঙ্গগুলো আসছেই না। একটা যখন কোনো চুক্তিতে জটিলতা থাকে, আইনি জটিলতা থাকে, সেখানে হঠাৎ করে থার্ড পার্টি ঢুকতে পারে না। আগে তো এই প্রবলেমটা সলভ করতে হবে, এই প্রবলেমটা সলভ করলে অন্য কারোর কেনা বেচার প্রশ্নটা আসছে না। একটা প্রশ্ন রয়েছে, আমাদের সময় একেবারেই শেষ, তবে রানা বিশ্বাসের এই প্রশ্নটা আমার মনে হয় মৌতানকে বলা উচিত। 20 অক্টোবর প্লেয়ার সাইনিং এর লাস্ট ডেট, সেখানে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গলের একটাও বিদেশে এখনো পর্যন্ত সাইন হয়নি। এত তাড়াতাড়ি কি সম্ভব 6-7টা ভালো ফরেনার সাইন করা? কেন সম্ভব নয়? 28 অক্টোবর সাইনিং এর লাস্ট ডেট। আমি 18 অক্টোবর যদি 7টা বিদেশিকেই সাইন করাই, আমার ধরুন সব কথা বলা রয়েছে, সবকিছু ফাইনালাইজ হয়ে রয়েছে, শুধু সাইনিংটা বাকি। আমি কথা দিয়ে দিয়েছি, আমি যদি 18 তারিখেও সই করাবো মনে করি, আমি যদি তাকে এটা বলে দিই যে আমি ডেফিনেটলি তোমাকে সই করাচ্ছি, আমি যদি তাকে মুচলেখা দিয়ে রাখি, তাহলে তো আমার সই করাতে কোনো অসুবিধা নেই। 28 অক্টোবর মানে কিন্তু হাতে আরো 16 দিন রয়েছে। 16 দিন অব্দি এই প্রবলেমটা হয়ে থাকবে না, 16 দিন পর্যন্ত ইস্ট বেঙ্গলের ভাগ্য ঝুলে থাকবে, এতটা ভাবার প্রশ্নই উঠছে না। সোম মঙ্গলবারের মধ্যে এটা সর্ট আউট হতে হবে, এবং আই গেস হয়েও যাবে। কারণ ইস্ট বেঙ্গল কর্তারা তো নিশ্চয়ই বোকা নন যে তারা এতটা এগিয়ে গিয়ে তারা নিজেদেরকে কখনোই উইথড্র করবেন না। এবং ইস্যুটা খুব বিশাল ইস্যু নয়, কিন্তু গুরুত্বপূর্ণ। এই জায়গাটাও আর ভাবতে হবে যে এই প্রবলেমটা সলভ করাটাও দরকার। কাজে এটা তো বিষয়টা তো ক্লাবের হাতেই আছে, তো সেটা হয়ে গেলে হাতে আরো 2 সপ্তাহ বেশি সময় থাকছে। তো না সাইন হওয়ার তো কিছু নেই। আটজন বিদেশি, যদি বিদেশি বেছে নেওয়া থাকে, নিশ্চয়ই একটা তো শর্টলিস্ট ডেফিনেটলি তারা করেছেন। এমন তো নয় যে সবকিছু হওয়ার পর কোচ আসার পর সবটা নিয়ে ভাবনা চিন্তা হবে, কখনোই না। একটা ভাবনা চিন্তা নিশ্চয়ই রয়েছে, যাকে কোচ হবেন বলে যাকে জানানো হয়েছে, তারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তারও নিশ্চয়ই কোথাও না কোথাও হিসেব করা আছে, এবং বাকি তার যদি কোনো পছন্দের ফুটবলার দেওয়ার থাকে, সেটাতে যদি ক্লাব এবং ইনভেস্টাররা রাজি হয়ে থাকেন, তাদের সঙ্গেও কথা বলা আছে। মানে এটা চেইন ওয়াইজ কথাটা ডেফিনেটলি হয়ে রয়েছে। প্রবলেম সলভ 20 তারিখ এখনো সময় আছে। এই প্রশ্নটা তখন রেলিভেন্ট বা তখন ভাবাবে যদি 15 তারিখ অবধি আমরা দেখি যে এখান থেকে কোনো ডেভেলপমেন্ট এলো না, এই জায়গাতেই দাঁড়িয়ে রইলো, তখন এই প্রশ্নটা আসে, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় অসম্ভব সেটা হবে বলে আমার মনে হয় না। আচ্ছা, লাস্ট একটা আমি কমেন্ট নিয়ে নেব। অভিনব ভট্টাচার্য তিনি জানতে চেয়েছেন, গোকুলাম কেরালার প্রেসিডেন্ট এটিকে এমবির ওপর অভিযোগ তুলেছে যে উনি অবাক হয়েছেন যে এমবির আইএসএল এ যোগদান নিয়ে, কারণ এমবি বলেছিল আইএসএল খেলা থেকে আই লিগ খেলা বেটার। এটার ব্যাপারে কি বলবেন? অ্যাকচুয়ালি এটা এই প্রসঙ্গটা কেন আসছে জানেন তো, কারণ আজ থেকে যখন এক্স্যাক্ট এটা 2020, তো 2016 সালে যখন প্যারালাল লিগ শুরু হলো, সেই সময় একটা 2017 সালে যখন প্যারালাল লিগ শুরু হলো,
তখন ইস্টবেঙ্গল মোহনবাগান জয়েন করবে কি করবে না, এবং যেহেতু সমস্ত ভালো ফুটবলার যারা মেনলি বেসিক্যালি স্বদেশি ফুটবলার, তারা যখন আইএসএল এর টিমগুলোতে সাইন করতে কিছুটা বাধ্য হলো, কারণ এআইএফএফ এর একটা প্রেশার ছিল, পরিষ্কার কথা, কারণ তারা আইএসএলটাকে গুরুত্ব দিতে চাইছিলেন এবং 1 নম্বর লিগ কোথাও বলতে অফিসিয়ালি না বললেও তখনই বোঝাচ্ছিলেন। তখন আই লিগের ক্লাবগুলো নিজেদের মধ্যে একটা জোটবদ্ধ হয় এবং তারা একটা অ্যাসোসিয়েট হয়ে তারা একটা মুভমেন্ট করেছিল যে আমরা যদি আইএসএল খেলি তো ওই 15 কোটি টাকার এটা কেন দেব, অর্থাৎ আমি কেন বন্ড মানি দিয়ে খেলতে যাব, কারণ আমি তো অলরেডি আপার টায়ারে খেলছি এবং সেটা আমি আমার যোগ্যতা দিয়ে প্রতি বছর সেটাকে প্রমাণ করছি। খুব পজিটিভ কিছু পয়েন্ট ছিল, তো সেটা নিয়ে একটা মুভমেন্ট হয়েছিল ডেফিনেটলি। কিন্তু যেটা হয়, যেহেতু ভারতীয় ফুটবলের অলিখিত হর্তাকর্তা বিধাতাটা এই মুহূর্তে রিলায়েন্স, এবং যেহেতু এই পেনিট্রেশনটা গত 3 বছর ধরে চলতে থাকলো এবং আস্তে আস্তে জায়গাটা এমন তৈরি হলো যে আই লিগের কোনো টিম থেকে কোনো ফুটবলার জাতীয় দলে খেলতে পারছেন না এবং আলটিমেটলি আই লিগকে কোথাও একটা সেকেন্ড টায়ারে পরিণত করা হলো, তখন ন্যাচারালি মোহনবাগান ইস্টবেঙ্গল আইএসএল এ যোগ দিল। এবার এর ফলটা যেটা হয়েছে, দেখুন, এফএসডিএল মোহনবাগান ইস্টবেঙ্গলকে আইএসএল এ নিতে অত্যন্ত ইচ্ছুক প্রথম দিন থেকে, তার কারণ ব্যবসায়ী। সেই ব্যবসায়িক কারণটা কেরালা, গোকুলাম কেরালা বা পাঞ্জাব এফসি বা মিনার্ভা পাঞ্জাব এদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। তো যে কারণে তারা এই ক্লাবগুলো সত্যি কোথাও একটু ব্রাক্তই এদের কাছে, তো তাদের জন্য তারা পয়সা দাও কেন, এরকম একটা ব্যাপার ছিল, সেটাও বিচার করে নেব। তো সেখানে তখন মোহনবাগান ইস্টবেঙ্গল দুই ফুটবল জায়ান্টকে তারা পাশে পেয়েছিলেন, এখন পাচ্ছেন না। তো এই জায়গা থেকে ডেফিনেটলি তারা বলতে পারেন যে কারণ তখন মোহনবাগান ইস্টবেঙ্গল সত্যি এই কথাটা বলেছিল, কিন্তু পরিস্থিতি পরিবর্তন হয়েছে। আজকে কার্যত আই লিগটাকে সেকেন্ড টায়ারে পরিণত করে দেওয়া হয়েছে। মোহনবাগান ইস্টবেঙ্গলের মতো ফ্যান বেস একটা ক্লাব, তারা কি করে সেকেন্ড টায়ারে থাকে? তারা থাকতে পারবেন না, যে কারণে তারা মুভ করলেন। এবং মোহনবাগান ইস্টবেঙ্গলকে আইএসএল এ আসার জন্য কিন্তু অনেক সমঝোতায় তো যেতে হয়েছে, এটা উভয় ক্লাবের সমর্থক সদস্য কর্মকর্তাদের মেনে নিতে হবে, কষ্ট হলেও হবে, সমঝোতায় কিন্তু যেতে হয়েছে। তার কারণ একটাই, কারণ সেকেন্ড টায়ারে এই দুটো ক্লাব খেলবে না বা খেলতে পারে না, কারণ পরিস্থিতি অনুযায়ী এক্স্যাক্টলি তোমার ডার্বি, তোমার মানে আমরা বলি যে শোকেসের সবথেকে দামি খেলাটার নাম হচ্ছে ডার্বি, সেটা তোমার হবে সেকেন্ড ডিভিশন একটা কোনো লিগে, সেটা মানে কাজে পরিস্থিতির জন্য এই দুটো ক্লাবকে আসতে হয়েছে। হ্যাঁ, গোকুলাম কেরালার কর্ণধারের বক্তব্যটাকে তো কখনোই অস্বীকার করা যায় না, কিন্তু ওই পরিস্থিতি সময় শেষ হয়ে গেছে। এই বিতর্ক শুরু করলে চলতেই থাকবে এবং এই সমস্ত কথাবার্তা আমরা আগামী দিনেও বলবো এবং আইএসএল সংক্রান্ত সমস্ত আপডেট এবং আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর আমরা নিশ্চয়ই আমাদের অনুষ্ঠানে আবারও দেব। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন।